আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু ভুটানের রাজার ঢাকায় সংক্ষিপ্ততম সফরটি কেন, এই বিষয়টি নিয়ে আমরা এই বিষয়ের একেবারে গভীর বিশ্লেষণে যাব। তবে তার আগে ঘটনার একটা বিবরণী প্রথমে দিয়ে দিই। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বিশেষ বিমান হঠাৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামল। যাত্রা বিরতি মাত্র 1 ঘন্টার, অথচ সেই ভোরে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে হাজির বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলা সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, মাত্র 1 ঘন্টার এই যাত্রা বিরতির জন্য এত উচ্চ পর্যায়ের আয়োজন কেন? সরকারি বক্তব্য বলছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আছে, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ এবং ভুটান রাজার ব্যক্তিগত অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটি প্রকল্প জেলেফু মাইন্ডফুলনেস সিটি, সেই প্রকল্প নিয়ে নাকি আলোচনা হয়েছে। কিন্তু এই ব্যাখ্যা কি আদৌ বিশ্বাসযোগ্য? কোনো বড় ভুটানি বাণিজ্য প্রতিনিধি দল নেই, কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞের উপস্থিতির খবর নেই ভুটান রাজার সাথে, নেই কোনো চুক্তির খসড়া, যৌথ ঘোষণা কিংবা পরবর্তী বৈঠকের নির্দিষ্ট কর্মসূচি, কিচ্ছু নয়, কিছুই নেই। বিমান নামা থেকে আবার ওড়া পর্যন্ত সময় মাত্র 1 ঘন্টা। নিরাপত্তা, অভ্যর্থনা, ছবি তোলা এবং আনুষ্ঠানিকতা বাদ দিলে কথাবার্তার সময় 0.5 ঘন্টারও কম, তাই না? তাই তো মনে হয়। 0.5 ঘন্টায় বাণিজ্য চুক্তি হয় না, কিন্তু 0.5 ঘন্টায় একটি কঠোর রাজনৈতিক বার্তা খুব ভালোভাবেই পৌঁছে দেয়া যায়। আর এখানেই এই যাত্রা বিরতির প্রকৃত তাৎপর্য। আমি শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি, ভুটানের রাজা ভারতের আনুষ্ঠানিক দূত হয়ে ঢাকায় এসেছিলেন এমন কোনো সরকারি ঘোষণা বা প্রত্যক্ষ প্রমাণ এখনও সামনে আসেনি। কিন্তু কূটনীতিতে সব বার্তা ওই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা থাকে না। ঘটনাটির সময়, বৈঠকের বিন্যাস এবং তার ঠিক আগের কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ সব মিলিয়ে দেখলে একটি প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসে। আর সেই সম্ভাবনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর শেষ মুহূর্তে অনিশ্চিত করে ভারতকে যে অস্বস্তি ও অপমানের মুখে ফেলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তার পরিণতি সম্পর্কে ঢাকাকে সতর্ক করতেই ভুটানের রাজা এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ যাত্রা বিরতি করেছিলেন। এটা স্পষ্ট করে আমি বলতে পারি, যদিও এর সপক্ষে প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো না। কিন্তু প্রথমে সময়রেখাটি দেখুন। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর হয়েছিল 23 থেকে 25 আগস্টের মধ্যে তারেক রহমান দিল্লি যেতে পারেন। ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর, সেই 24-এর 5ই আগস্টের পর থেকে এই সফরকে বরফ গলার সফর হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু ঢাকা সফর নিশ্চিত করল না, বরং শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওই ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ, এই নিয়ে কিছু রাজনৈতিক প্রশ্নকে কার্যত অনুকূল পরিবেশ সৃষ্টির
শর্ত হিসেবে সামনে রাখা হলো। বাংলাদেশের পক্ষ থেকে এমন কথাও বলা হলো, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো তাড়া নেই। দিল্লি এই বাংলাদেশের এই ভাষাকে কিভাবে দেখবে? একটি নির্ধারিত বা প্রায় নির্ধারিত উচ্চ পর্যায়ের সফর শেষ মুহূর্তে ঝুলে গেলে শুধু একটি বৈঠক বাতিল হয় না, রাষ্ট্রের মর্যাদা, প্রস্তুতি এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে যায়। বিশেষ করে সফরটির খবর যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং রাষ্ট্রপতি তার গার্ডদের প্রস্তুত থাকার ইঙ্গিতও দিয়েছিলেন, দিয়ে সেই ইঙ্গিত, সেই প্রস্তুতি আবার ক্যান্সেল করে দেয়। সেটা আপনারা দেখেছেন, সেগুলো খবরে এসছে। এর মধ্যেই আরও দুটি খবর সামনে আসে। প্রথমটি, বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান কেনার দিকে এগোচ্ছে। আর দ্বিতীয়টা কি, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান কেন্দ্রিক তথাকথিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার সম্ভাবনা নিশ্চিত করেছে। খবরটি কে দিয়েছেন বাংলাদেশেরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অন্যতম প্রতিমন্ত্রী, তিনি হুমায়ুন কবির, তিনি কথা বলেছেন, যিনি আদতে আবার ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের নাগরিক নন। অর্থাৎ তারেক রহমান দিল্লি গেলেন না, কিন্তু একই সময়ে ঢাকা চীনা যুদ্ধ বিমান কিনবে এবং পাকিস্তান সম্পৃক্ত সামরিক জোটের দিকে তার সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করল। আর ঠিক তার পরের দিন ভোরেই ভুটানের রাজা ঢাকায় নামলেন। এগুলো প্রত্যেকটি আলাদা ঘটনা, সম্পর্কবিহীন এমনটা অবশ্যই হতে পারে, কেউ প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু আন্তর্জাতিক, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে সময় নির্বাচন কখনো কখনো বক্তব্যের থেকেও বেশি কথা বলে। তাহলে সম্ভাব্য বার্তাটি কী ছিল? প্রথম বার্তা, ভারতকে প্রকাশ্যে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফেরত নেওয়া যাবে না, বিশেষ করে যখন শেখ হাসিনা নিজেই ফেরার কথা বলেছেন। ঢাকা যদি মনে করে প্রধানমন্ত্রীর সফর আটকে রেখে শেখ হাসিনার প্রত্যাবর্তন বন্ধ করে দেবে এবং তাকে, ভারতকে প্রত্যর্পণে বাধ্য করবে, তাহলে সেই হিসাব ভুল। ভারত এই দাবি মানলে মনে হবে দিল্লি ঢাকার কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে। ভারতের কোনো সরকারই এমন নজির তৈরি করবে না। দ্বিতীয় বার্তা, তারেক রহমানের সফর অনিশ্চিত করার ঘটনাকে দিল্লি নিছক সময়সূচির সমস্যা হিসেবে দেখছে না। ভারত প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া অবশ্যই জানায়নি, কারণ প্রকাশ্য প্রতিক্রিয়া দিলে সংঘাত আরও বাড়ে, আর ভারত অতটা বোকা নয়। কিন্তু নীরব থাকার অর্থ আবার সম্মতি দেয়া নয়। মৌনং সম্মতি লক্ষণং কূটনীতিতে অনেক সময় কাজ করে না। অনেক সময় রাষ্ট্র প্রকাশ্যে চুপ থাকে, অথচ বন্ধুর মাধ্যমে জানিয়ে দেয় ঘটনাটি নথিভুক্ত হয়েছে এবং এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এমন ঘটনা কূটনীতিতে আগেও দেখা গেছে। তৃতীয় বার্তা, পাকিস্তান ও চীনের সাহায্যে ভারতকে কৌশলগত চাপ দেওয়ার চেষ্টা বাংলাদেশের জন্য বিপজ্জনক। বাংলাদেশের নিজের প্রতিরক্ষা প্রয়োজন থাকতেই পারে, অস্ত্র কেনা, যুদ্ধ বিমান কেনা তার সার্বভৌম অধিকার, কিন্তু সময়টা অত্যন্ত সংবেদনশীল। ভারত সফর ঝুলিয়ে দিয়ে ঠিক সেই সময়ে চীনা যুদ্ধ বিমান কেনা এবং পাকিস্তান সম্পৃক্ত মক্কা জোট প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আগ্রহ দেখানো হলে দিল্লি সেটিকে নিছক সামরিক আধুনিকীকরণ হিসেবে দেখবে না। ভারত দেখবে তার পূর্ব সীমান্তে একটি নতুন চীন পাকিস্তান নিরাপত্তা সংযোগ তৈরি হচ্ছে কিনা। এবং চতুর্থ বার্তা, বাংলাদেশ যেন ভারতের সংযমকে দুর্বলতা না ভাবে।
ভারতের হাতে সামরিক ব্যবস্থা ছাড়াও বহু কূটনৈতিক ও অর্থনৈতিক উপায় রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত বাণিজ্য, ট্রানজিট, বন্দর সংযোগ, ভিসা, চিকিৎসা, জল বন্টন, নদীর জল বন্টন এবং আঞ্চলিক বিদ্যুৎ পরিবহন। প্রায় প্রতিটি ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বাংলাদেশের দৈনন্দিন অর্থনীতিকে প্রভাবিত করে। আমি এমন বলছি না যে ভারত সব বন্ধ করে দেবে, কিন্তু সহযোগিতার গতি কমাতে পারে, নতুন সুবিধে আটকে রাখতে পারে অথবা কঠোর বাণিজ্যিক শর্ত আরোপ করতে পারে, এবং সেটা করলেই বাংলাদেশের ওপর বড় চাপ তৈরি হবে। এর পরেও আছে, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সেটা হলো আলোচনার দরজা এখনো খোলা, কিন্তু ঢাকা যেন দেরি না করে, দ্রুত তার অবস্থান সংশোধন করে। কূটনীতিতে বন্ধুর মাধ্যমে বার্তা পাঠানোর উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, অপর পক্ষকে মুখ রক্ষার পথ দেওয়াও একটা কূটনীতির অংশ। এবং তারেক রহমান এখনই দিল্লি গেলে যেন মনে না হয় তিনি ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছেন। ভুটানের রাজা হয়তো সেই মধ্যবর্তী পথটির ইঙ্গিত দিয়ে গিয়েছেন। প্রথমে উত্তেজনা কমানো হোক, তারপর নতুন ভাষা ও নতুন সময়সূচিতে সফরটি সাজানো হোক। কিন্তু ভারত তার নিজের রাষ্ট্রদূত বা বিশেষ দূত থাকতে কেন ভুটানের রাজাকে দিয়ে এই কথাটা বলালেন, এই বার্তা পাঠালেন? কারণ এর একটা কারণ আছে, বড় কারণ ভুটানের রাজা দক্ষিণ এশিয়ার এক ব্যতিক্রমী গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ, আবার বাংলাদেশের প্রতিও বন্ধু ভাবাপন্ন। ভুটান 1971 সালে বাংলাদেশের স্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়া প্রথম দেশ, তারাই প্রথম স্বীকৃতি দিয়েছিল। এছাড়া 2023 সালে বাংলাদেশ ও ভুটান একটি ট্রানজিট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিল। এতে ভুটানকে বাংলাদেশের সড়ক, রেল, নৌপথ এবং চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার কথা রয়েছে। 2025 সালে এর অধীনে পরীক্ষামূলক পণ্য পরিবহনও করেছে ভুটান। ফলে রাজার মুখে কঠিন কথা শুনলেও ঢাকা সহজে বলতে পারবে না ভারত সরাসরি বাংলাদেশের ওপর হুকুম চালাচ্ছে। কিন্তু ভারতীয় দূত যদি এই বার্তা দিতে তারেক রহমান কিংবা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন, তাহলে বিষয়টা হয়ে যেত চাপ। ভুটানের রাজা বললে সেটি হয়ে যায় বন্ধুর সতর্কতা। আরও একটি কারণ আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক ভেঙে পড়লে শুধু দিল্লি বা ঢাকার ক্ষতি হবে না, ভুটানেরও হবে। ভুটান স্থল বেষ্টিত দেশ। বাংলাদেশের বন্দর ব্যবহার করতে হলে তাকে ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে আসতে হবে। ওই জেলেফু মাইন্ডফুলনেস সিটিকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে হলে ভারত, ভুটান ও বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতা অপরিহার্য। ভারত বাংলাদেশ সম্পর্ক সংঘাতের দিকে গেলে ভুটানের বহুল প্রত্যাশিত দক্ষিণমুখী যোগাযোগ বাংলাদেশের ওপর দিয়ে, ভারতের ওপর দিয়ে সেই প্রকল্প বিপদে পড়বে। অতএব রাজা যদি কঠিন বার্তা দিয়ে থাকেন, তিনি শুধু ভারতের হয়ে কথা বলেননি, ভুটানের নিজের জাতীয় স্বার্থ থেকেও বলেছেন। আর সেই বার্তা ছিল কি, দিল্লিকে বাদ দিয়ে অথবা অপমান করে বাংলাদেশের কোনো কার্যকর আঞ্চলিক কৌশল তৈরি হবে না। ভারতকে শত্রু বানালে শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, গোটা BBIN, ভারত ভুটান ইন্ডিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। এবার প্রশ্ন, বৈঠকটি রাষ্ট্রপতির সঙ্গে হলো না, এখানে তার আগে আর একটা জায়গায় আমি যেতে হবে। সেটা হচ্ছে, এই বৈঠকে কি আওয়ামী লীগের এবং বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা কিংবা কোনো বার্তা ভুটানের পক্ষ থেকে দেয়া হয়েছে? অবশ্যই দেয়া হয়েছে। কারণ আগেই বলেছি, ভুটান হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর
প্রথম স্বাধীন বাংলাদেশ সরকারকে প্রথম তারাই দিয়েছিল, ভুটান তাদেরকে স্বীকৃতি দেয়। এরপরে তো আবার বললাম 2023 সালে আবার শেখ হাসিনার সঙ্গে ভুটানের একটি চুক্তি হয়, শেখ হাসিনার বাংলাদেশের সঙ্গে। অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভুটানের একটি স্পষ্ট এবং বহু পরীক্ষিত সুসম্পর্ক আছে, এবং সেই দিকে তাকিয়ে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেই ব্যাপারেও ভুটান তার সপক্ষ বার্তা দিয়ে গেছেন, এটা ধরে নেওয়া যায়। এবার প্রশ্ন, বৈঠকটি রাষ্ট্রপতির সঙ্গে হলো, ওই গতকালকে তারেক রহমানের সঙ্গে কেন হলো না? এটি রহস্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বার্তাটা যদি তারেক রহমানের উদ্দেশ্যে হয় তাহলে তার সঙ্গেই তো দেখা করা উচিত ছিল, কিন্তু তাহলে যাত্রাবিরতি আর সৌজন্য সাক্ষাৎ থাকতো না। ঘটনাটি কার্যত একটি রাজনৈতিক মিশনে পরিণত হতো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রশ্ন করত, রাজা হঠাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কেন বৈঠক করলেন? রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সবচেয়ে নিরাপদ উপায়। দুই রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হিসেবে ঘটনাটি ব্যাখ্যা করাই যায়। রাষ্ট্রপতি পরে বার্তাটি, ভুটান রাজার দেয়া বার্তাগুলো প্রধানমন্ত্রীকে জানাবেন, এটাও অবধারিত। পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি আবার নিশ্চিত করে যে আলোচনার কূটনৈতিক বিষয়টি সরকারের যথাযথ স্তরে নথিভুক্ত হবে, কারণ এই পুরো ব্যাপারটা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক। বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন, এটা স্বাভাবিক প্রোটোকল। শুধু তার উপস্থিতি গোপন বার্তার প্রমাণ নয়, কিন্তু সময়, পরিস্থিতি এবং আলোচনার অস্বাভাবিক সংক্ষিপ্ততা সব মিলিয়ে তার উপস্থিতির রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায়। এখন কি হতে পারে তাহলে? প্রথম সম্ভাবনা, ঢাকা তার ভাষা নরম করবে। তারেক রহমান হয়তো শেখ হাসিনার প্রত্যর্পণকে প্রকাশ্য পূর্ব শর্ত না বানিয়ে বলবেন, দুই দেশের সব অমীমাংসিত প্রশ্ন নিয়ে দিল্লিতে আলোচনা হবে। এতে বাংলাদেশ নিজের অবস্থান পুরোপুরি ত্যাগ না করেও সফরের পথ খুলতে পারবে। দ্বিতীয় সম্ভাবনা, নতুন করে সফরের সময় নির্ধারণ হবে। আগের তারিখ বাতিল বা অনিশ্চিত হলেও সফর পুরোপুরি পরিত্যক্ত কেউ বলেনি এখনো। ভুটানের রাজা যদি মধ্যস্থতামূলক বার্তা দিয়ে থাকেন, এবং যেটা দিয়েছেন বলে কূটনৈতিক মহলের দৃঢ় সেই বিশ্বাস, তাহলে পরবর্তী ধাপে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে নীরব যোগাযোগ বাড়বে। তৃতীয় সম্ভাবনা, ঢাকা অনড় থাকলে দিল্লি আপাতত অপেক্ষার নীতি নেবে। ভারত হয়তো সঙ্গে সঙ্গে কোনো নাটকীয় ব্যবস্থা নেবে না, কিন্তু নতুন ছাড় দেয়া বন্ধ করতে পারে। গঙ্গা চুক্তি, বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা, ডিজেল এবং বাণিজ্যের আলোচনাগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে। চতুর্থ সম্ভাবনা, চীন ও মক্কা চুক্তির বিষয়ে ভারত স্পষ্ট ব্যাখ্যা চাইবে। বাংলাদেশ কোন যুদ্ধ বিমান কিনবে সেটি বাংলাদেশের সিদ্ধান্ত, কিন্তু সেই অস্ত্র ব্যবস্থা, প্রশিক্ষণ, রাডার, ডেটা লিঙ্ক এবং সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তাকে প্রভাবিত করবেই, আর তা করলে দিল্লি তা উপেক্ষা করবে না, করতে পারে না। একইভাবে পাকিস্তান সম্পৃক্ত কোনো কালেকটিভ ডিফেন্স কাঠামো বা মক্কা জোটে বাংলাদেশের যোগদান ভারত বাংলাদেশ সম্পর্ককে বিপজ্জনক স্তরে নিয়ে যাবে, এটা বলে দেয়া যায়। পঞ্চম সম্ভাবনা, বাংলাদেশের ভেতরে মতভেদ বাড়বে। সরকারের এক অংশ ভারতকে চাপে রেখে চীন, পাকিস্তান ও ইসলামী জোটের দিকে এগোতে চাইছে। বাংলাদেশের জনগণেরও একটা অংশ সেটাই চাইছে। আর অন্য অংশ বুঝতে পারছে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি এবং ভৌগোলিক বাস্তবতায় ভারতের সঙ্গে স্থায়ী সংঘাত
বহন করা সম্ভব নয়। ভুটানের রাজার বার্তা যদি এসে থাকে, সেই অভ্যন্তরীণ বিতর্ক আরও তীব্র হবে। সবশেষে আসল কথাটি বলি, সরকারি প্রেস বিজ্ঞপ্তি আমাদের বলেছে ভুটানের রাজা জেলেফু মাইন্ডফুলনেস সিটি নিয়ে কথা বলেছেন, সেটি মিথ্যা হবে এমন কোনো প্রয়োজন নেই। কিন্তু কূটনীতিতে প্রকাশিত কথার পাশাপাশি তার আড়ালে অপ্রকাশিত কথাও থাকে, আর অনেক সময় বাণিজ্য হয় প্রচ্ছদ আর নিরাপত্তা ও রাজনীতি থাকে মূল বার্তা। আমাদের হাতে এখনও কোনো নথি প্রকাশ্যে আসেনি যে ভুটানের রাজা ভারতের বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন, তাই আমি একে অপ্রমাণিত সত্য বলতে পারবো না। কিন্তু এই তত্ত্বকে নিছক কল্পনা বলে বাতিল করাও কঠিন শুধু নয়, অসম্ভব। আর আগেই বলেছি, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সব মুখে বলা যায় না। কারণ মাত্র আধ ঘন্টা কার্যকর বৈঠকের জন্য ওই অত ভোরে দুই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এমন আয়োজন, এটা কোনো সাধারণ ব্যবসায়িক আলোচনা নয়। বিশেষ করে তারেক রহমানের দিল্লি সফর অনিশ্চিত হওয়া, চীনা যুদ্ধবিমান কেনার উদ্যোগ এবং পাকিস্তান সম্পৃক্ত সামরিক জোট নিয়ে আগ্রহ প্রকাশের পরেই ঠিক ঘটনাটা ঘটল। সম্ভবত ভুটানের রাজা কোনো লিখিত আলটিমেটাম নিয়ে আসেননি, তিনি বন্ধুর ভাষায় একটি কঠিন বাস্তবতা শুধু স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে এবং বাংলাদেশ সরকারকে। সে বাস্তবতা হলো, ভারতকে অপমান করে, ভারতকে পাশ কাটিয়ে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করে বাংলাদেশের পক্ষে দক্ষিণ এশিয়ায় নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। দিল্লির দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সেই দরজা কতদিন খোলা থাকবে তা নির্ভর করছে তারেক রহমান সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। এখন দেখার ঢাকা বার্তাটি বুঝবে নাকি আরও একবার ভুল কূটনৈতিক হিসাব করে বাংলাদেশকে গভীরতর সংকটের দিকে ঠেলে দেবে। ভুটান রাজা ব্যক্তিগতভাবে শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে কয়েক মিনিটের অতিথি হয়ে তারেক রহমানের ভুল কূটনীতি শুধরে নেয়ার কথাই কিন্তু বলে গেলেন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আমাদের আলোচনায় সহমত হলে লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ক্যালকাটা ডায়ালগস এবং মনোজ দাসের পাশে থাকুন। দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।